স্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরে হাজার হাজার সমর্থকের ভালোবাসায় সিক্ত মাশরাফি বাহিনী। আগামীতে আরও ভালো করার প্রত্যয় টাইগারদের। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। স্বাধীনতার মাসেই পেট্রোল বোমা শিকার হয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরও 4 জন। সালাউদ্দিনকে পরিবারের কাছে ফেরত না দিলে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বিবৃতিতে বেগম জিয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, আবারও দাবি স্ত্রীর। এবং মনোনয়ন ফর্ম নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়। সাড়া মিলছে সব দলের পক্ষ থেকেই। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটের খবর। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে বিতর্কিত সিদ্ধান্তগুলো সঠিক হলে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসত। স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে দলীয় পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জের কথাও জানান মাশরাফি। একই সঙ্গে আগামী বিশ্বকাপে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 19 মার্চ মেলবোর্নে এক ভুতুড়ে সন্ধ্যায় বাজে আম্পায়ারিংয়ে স্বপ্ন চুরি হয় বাংলাদেশের। তবে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠে ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেয় বাংলার টাইগাররা। তাই বীরের বেশেই মাথা উঁচু করে দেশের মাটিতে পা রাখে টিম বাংলাদেশ। দারুণ সব প্রাপ্তির জন্য টাইগারদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে পুরো দেশের সমর্থকদের মতো ওই ম্যাচের ঘটনা এখনো পুরাচ্ছে মাশরাফিকে। তাই বুক চাপা কষ্টটা বলে ফেললেন এভাবেই। আমাদের উইকেটগুলো যদি আমরা ওই সময় পেতাম তো অবশ্যই আমরা জিততে পারতাম, আমার বিশ্বাস। যেটা হয়েছে আসলে সবাই আপনারা দেখেছেন, এটাকে আবার এক্সপ্লেন করার কিছু নাই আমার কাছে। এখানে থেমে থেকে নয়, আগামী স্বপ্নের গাঁথুনিগুলো নতুন করে দিতে চান ম্যাশ। জীবন আসলে থেমে থাকে না, এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের সবাই কষ্ট পেয়েছে, প্রত্যেকটা দর্শকই কষ্ট পেয়েছে। তো আমি বলবো যে সামনে আবার নতুন সিরিজ আসবে, সবাই হয়তো ভুলে যাবে। তো ইনশাল্লাহ আপনারা যেভাবে সঙ্গে ছিলেন আমাদের এইভাবে সাপোর্ট করবেন। আমরা সামনে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করবো। নয়রা এক্সপ্রেসের ব্যাখ্যায় উঠে আসে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি হলো দলীয় পারফরমেন্স। সেই ধারাটা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। পারফরমেন্সের গ্রাফটা খুব ভালো। এই গ্রাফটা ধরে রাখতে পারলে আমি আশা করি যে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিততে পারবো, কারণ এন্ড অফ দ্য ডেতে আসলে সবাই রেজাল্টটাকেই ফলো করে। তো আমি আশা করি যে ইনশাল্লাহ এই গ্রাফটা যদি যেভাবে যাচ্ছে এভাবে ধরে রাখতে পারলে খুব ভালো জায়গায় যাবে। আমার বিশ্বাস 2019 সালে বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাবে এবং তারা ওই শেষ পর্যন্তই চিন্তা করেই যাবে যে 15 জন প্লেয়ার যাবে। আর মাঠে ক্রিকেট যোদ্ধাদের সবসময় প্রেরণা, ক্রিকেট ভক্তদের হৃদয় থেকে ধন্যবাদ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভালো কিছু খেলে আসি না কেন, সবকিছুই আমরা সবসময় ফিল করি যে দেশের মানুষের জন্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাশরাফিদেরকে স্বাগত জানাতে বিকেল থেকেই দর্শক সমর্থকদের ঢল নামে বিমানবন্দর এলাকায়। টাইগার বাহিনীকে এক পলক দেখার জন্য বিমানবন্দরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন ক্রিকেট অনুরাগীরা। কেউ পোস্টার, কেউ প্ল্যাকার্ড, আবার কেউ কেউ জাতীয় পতাকা হাতে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে জড়ো হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে। হঠাৎই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন পরিণত হলো এক টুকরো গ্যালারিতে। বর্ণিল পোস্টার, প্লেকার্ড ও বিশাল আকৃতির জাতীয় পতাকা দেখে মনে হবে এক টুকরো গ্যালারি উঠে এসেছে বিমানবন্দর এলাকায়। এইসব আয়োজন প্রথমবার বিশ্বকাপ মঞ্চে কোয়ার্টার ফাইনালে পা রাখা বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করে নেবার জন্য। শুধু প্লেকার্ড আর ব্যানার নয়, অনেকে এসেছেন ফুলের মালা নিয়ে। প্রিয় টাইগারদের এক নজর দেখার জন্য সমর্থকদের এই অধীর অপেক্ষা। আর অপেক্ষার প্রহরটি বাজে আম্পায়ারিং এর বিরুদ্ধে স্লোগান ও টাইগার বন্দনায় মাতিয়ে তোলেন সমর্থকরা। আমাদের টাইগারদের অভ্যর্থনা জানাতে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাতে, তাদেরকে আমরা বরণ করতে, তারা যা খেলেছে তাতে আমরা খুবই খুশি, আমরা খুবই সন্তুষ্ট। আইসিসির যে অপরাধ করেছে আমাদের দলের সাথে, যে ধরনের দুর্নীতি করেছে তার প্রতিবাদ জানাতে এসেছি এবং ওয়েলকাম জানাতে এসেছি খেলোয়াড়দেরকে। আমরা দেখিয়ে দিতে চাই আমরা ছোট টিম নাই, আমরা আইসিসিকে দেখিয়ে দিতে চাই আমরা হারতাম না ম্যাচ,
আমাদেরকে হারানো হয়েছে। যা খেলেছে অনেক ভালো খেলেছে, তো বাংলাদেশের জন্য আমাদের শুভকামনা। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে আমাদের জন্য। উই লাভ বাংলাদেশ, উই লাভ টাইগার্স। অপেক্ষার প্রহরটা দীর্ঘ হলেও হতাশ হতে হয়েছে অধিকাংশ সমর্থককে, কারণ কড়া নিরাপত্তার চাদরে ঢাকা টাইগার তারকাদের দেখা পেয়েছেন কিছু সৌভাগ্যবানই। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে, ঠিক আছে, অনেক আশা নিয়ে এসেছিলাম। বাংলাদেশ টিম এইভাবে চলে যাবে এটা একদমই ঠিক হয়নি। আবেগ নিয়ে খেলা করা যায়, কিন্তু এই আবেগটাকে এইভাবে লাথি মারাটা ওদের উচিত হয় নাই। আমরা কতটা তাদেরকে ভালোবাসি এবং সেই দুপুর থেকে লাখ লাখ ফ্যান তাদের জন্য দাঁড়িয়েছিলাম। এই ভালোবাসাটা তাদের নিশ্চিত করা উচিত ছিল। তবে সবকিছু ছাপিয়ে সকলের প্রত্যাশা একদিন বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবেন টাইগাররা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে যারা ভূমি অফিস আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাশকতাকারীদের জমি বাজেয়াপ্ত করা হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের 40তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিনিয়তই নানা ধরনের হুমকির শিকার হতে হচ্ছে তাকে। তারপরও দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে বিচলিত নন তিনি। বিএনপি জামাতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি চলার সময় সাধারণ মানুষ যানবাহনের পাশাপাশি নাশকতার শিকার হয়েছে সরকারি দপ্তরও। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি ভূমি অফিস। ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র। ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, যারা ভূমি কার্যালয়ে নাশকতা চালাচ্ছে বাংলাদেশের ভূমির ওপর তাদের কোনো অধিকার থাকবে না। আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলেছি, যে করে হোক এগুলি খুঁজে বের করতে হবে। এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিলপত্র যারা পোড়াচ্ছে তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদা যত জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে। কোনো জমির মালিক তারা থাকতে পারবে না, ওই এলাকায় তারা থাকতে পারবে না, ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না। সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। ইসলামের প্রকৃত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম সন্ত্রাস সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে বিএনপি জামাত। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত মানুষ হত্যা করে, এমনকি তাকেও হত্যা করতে বহুবার চেষ্টা চালানো হয়েছে। তারা ক্ষমতায় এসে কি করেছে? জঙ্গিবাদ কার্যক্রম শুরু করেছিল। প্রকাশ্যে দিবালোকে অস্ত্র হাতে ঘুরে বেড়ানো, মানুষ খুন করা, মানুষ খুন করে টুকরো টুকরো করে মাটিতে পোতা, নানা ধরনের অপকর্ম তারা করেছে। আমাকে হত্যার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমি এটা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ কিছু কাজ দিয়ে মানুষকে পাঠান, আর সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। এখনো প্রতিনিয়ত থ্রেট শুনি, কিন্তু আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখে চলি। রাজনৈতিক কর্মসূচির নামে দেশ জুড়ে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। হজ কার্যক্রমে আপনারা জানেন, শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার মাসেই পেট্রোল বোমার শিকার হয়ে চলে যেতে হলো মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে। ৭১-এ যে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, স্বাধীন দেশে সেই হাতে ট্রাক চালাতে গিয়ে পড়তে হলো সহিংসতার আগুনে। তার এমন মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এদিকে পেট্রোল বোমায় নিহত ও দগ্ধদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাগুরার মালিকগ্রামের পরিবেশ। কুমিল্লা ও মাগুরা প্রতিনিধির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউসুফ আলীর মৃত্যুর খবরে আহাজারিয়ার কান্নায় ভারী হয়ে ওঠে কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়াচর গ্রামটি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। সে সময় পাকিস্তানিদের বর্বরতার কাছে হার না মানলেও আজ নিজের দেশের মানুষের বর্বরতার কাছে হেরে গেলেন তিনি। পেট্রোল বোমা দুর্বৃত্তদের হাতে ওনার জীবন দেওয়ার পরে ওনার পরিবার নিঃস্ব হয়ে গেছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফেনীতে তার ট্রাকে পেট্রোল বোমা হামলায় সে ছাড়াও আরো 4 জন দগ্ধ হন। স্বাধীন মাতৃভূমিতে দুদিন বাঁচার জন্য লড়াই করে সহিংসতার আগুনে পুড়ে অবশেষে শনিবার রাতে মারা যান তিনি। ৭১ রাজাকারে আজকে এখন আমার তাকে চাচাকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করছে। আমরা এর বিচার চাই। এদিকে মাগুরা সদর উপজেলার মালিকগ্রামেও নেমে এসেছে শোকের ছায়া। এই গ্রামের 9 জন পেট্রোল বোমা হামলার শিকার হন শনিবার রাতে। নিরপরাধ মানুষদের যারা পুড়িয়ে মারছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। আমার এই দুটো নাবালক বিপদ নিয়ে আমি পরে ধরে কাজ করে খাতে পারবো না।
আমি কি করে কাজ করে খাবো, আমি প্রতিবন্ধী। সে একজনই ইনকামের মানুষ ছিল, সে ইনকাম করতো, সংসার চালাইতো। 9 জন অগ্নিদগ্ধ, তার মধ্যে একজন মারা গেছে আর বাকি কয়জনের সবই আশঙ্কাজনক। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মাজাহান, সময় সংবাদ। এদিকে পেট্রোল বোমা সহিংসতা কেড়ে নিল আরও 4টি প্রাণ। শনিবার মাগুরার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান। অপর 2 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান রোববার। এ ঘটনায় দগ্ধ অপর 6 শ্রমিক এখনও বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে গত 18 মার্চ চাঁদপুরে পেট্রোল বোমা হামলার দগ্ধ ট্রাকের মালিক শরীফের নামও যোগ হয়েছে মৃত্যুর মিছিলে। মঞ্জিলা বেগম পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন অগ্নিদগ্ধ ছেলের পাশে নির্বাক বসেছিলেন। আগুনে ছেলের শ্বাসনালী সহ শরীরের 65% পুড়ে যায়। তবে মঞ্জিলা বেগম আশায় বুক বেঁধেছিলেন খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও পরিবারের দায়িত্ব নেবে তার ছেলে। যদিও রোববার দুপুর নাগাদ ছেলের মৃত্যু এলোমেলো করে দিল তার জীবনটাই। আমি চাই দেশের শান্তি, ছেলে মেয়ের এরকম কেউ যেন অত্যাচার করে না, কারণ মায়ের সন্তান যেন এরকমের কেড়ে নেয় না, সবাই যেন থাকে যার মায়ের কোলে থাকে। বিকেলে এলো আরেক দুঃসংবাদ। এবার পেট্রোল বোমার আগুন কেড়ে নিল মতিন বিশ্বাসকে। স্ত্রীর আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে বার্ন ইউনিটের আশপাশ। আপনি যে অক্সিজেনটা করলেন তা সারা শব্দ তো দিচ্ছে না, সারা শব্দ দেবে না একটু? পরে সবকিছু নিয়ে যে যন্ত্রপাতি নিয়ে যে দেখেছে কিছু সব দেখে মোটেও ভালো নেই মাগুরার আরেক শ্রমিক আরব আলীর মা নাহার বেগমও। পেট্রোল বোমায় তার ছেলের শরীর তো পুড়েছেই, ফিকে হয়ে এসেছে জীবনের স্বপ্নগুলো। কিটা ইনকাম করে খাবে, আমার তো ইনকামের একটা পথেরই দরকার, আমার একটাই বাচ্চা। আমার একমাত্র বউ নাই, তার একটা বাচ্চা, সে কি অবস্থায় তার দিনকাল যাবে এইটাই সরকারের কাছে চাই, এছাড়া আর কিছু আমি বলতে পারবো না। দগ্ধ এই ব্যক্তিদের সেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা, কারণ বেঁচে থাকা বাকি রোগীদের অবস্থাও আশঙ্কাজনক। এখানে অলরেডি 5 জন আমি যা দেখতে পাচ্ছি তার সবারই 50%-এর বেশি বার্ন, খুবই খারাপ বার্ন, প্রত্যেকেরই শ্বাসনালী পড়ে গেছে, ইনহেলেশন বার্ন, কেউই আশঙ্কা মুক্ত না। এদিকে রোববার বিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ খন্দকার নামে অগ্নিদগ্ধ এক ট্রাক মালিক। গত 18 মার্চ চাঁদপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হবার পর টানা 3 দিন যন্ত্রণা ভোগ করে মারা যান তিনি। কি অপরাধ করলো যে পেট্রোল বোমা মেরে তাকে সারা শরীর ধ্বংস করে দিল? এটা কি আল্লাহর কাছে এটা বিচার? তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল বোমা মেরে মুক্তিযোদ্ধা ও নিরীহ শ্রমিকদের হত্যাকারী ও অর্থ যোগানদাতাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হরতাল অবরোধে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে যান নাসিম। এ সময় অচিরেই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিরীহ শ্রমিক যারা বালুর ট্রাকে উঠে তাদের কর্মশেষে কাজ শেষে ফিরে যাচ্ছিল বাড়িতে, হয়তো অনেকে তাদের উপর হামলা চালানো হয়েছে। ফেনীতেও একজন মুক্তিযোদ্ধা ইউসুফ খান, যার বয়স 65 বছর, তাকে এইভাবে হত্যা করা হয়েছে। যারা টাকা অর্থায়ন করেছে, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফেরত বা আদালতে হাজির করা না হলে ভবিষ্যতে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বলে বিবৃতিতে জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার গণমাধ্যমে পাঠানো বেগম জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 12 দিন আগে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি ও তার পরিবার। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করলেও তারাই বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। এ সময় তিনি আরও বলেন, আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সহযোগিতা চান। আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে উত্তরার বাসা থেকে, তারা যতই অস্বীকার করুক আমরা নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে নিয়ে গেছে। কাজে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এখন তাকে জনসম্মুখে হাজির করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিভিন্নভাবে অনুরোধ করছি, উনি যেন আইনশৃঙ্খলা
ঠিক সেভাবে অক্ষত অবস্থায় যেন তাকে জনসম্মুখে হাজির করে। এদিকে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদকে গাইবান্ধার দুর্গম চরে পাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে চট্টগ্রাম থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গুজব সৃষ্টিকারী মোবাইল ফোনের কলটি চট্টগ্রাম থেকেই করা হয়েছিল নিশ্চিত হওয়ার পর তাদের অনুসন্ধানে গত দুদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অবশেষে ভোরে নগরীর মিস্ত্রিপাড়া থেকে প্রথমে উজ্জ্বলকে আটক করা হয়। পরে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে আটক করা হয় মনির নামের আরও একজনকে। এ চক্রটি কেউ নিখোঁজ হলে সে ব্যক্তির পরিচিতদের কাছ থেকে এভাবে ফোন দিয়ে টাকা আদায় করে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঢাকার এক শীর্ষ পুলিশ কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিনকে গাইবান্ধার দুর্গম চরে পড়ে থাকার খবর দেয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। শিখাই দিছিল যে তোমার সেটটা দাও, দিলে পরে 50,000 টাকা বা 2 লাখ টাকা এটা ইনকাম হবে। তো আমি বললাম যে কিরকম ইনকাম? কই সালাউদ্দিন সাহেব তো নিখোঁজ হয়েছে, তো আমার মোবাইলটার সমস্যা, তোমার মোবাইলটা যদি আমাকে দাও, দিলে পরে আমি একটা নতুন সিম কিনছি, লাস্টে নাম্বারটা 14, এটা আমি ওই সিমে মোবাইলে ঢুকাইবো, ঢুকানোর পরে ওখানে ফোন করে বলবো যে সালাউদ্দিন সাহেবকে অসুস্থ অবস্থায় এরকম জায়গায় পড়ে পাওয়া গেছে, তার জন্য আপনারা বিকাশে কিছু টাকা পাঠান, তাকে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে বা ভালো প্রাইভেট ক্লিনিকে নিতে হবে। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ আমরা তাদেরকে দুজনকে গ্রেফতার করি এবং তারা স্বীকার করেছে যে তারা এরকম ফোন দিয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা এরকম একটা মিথ্যা কথা বলে তারা তাদের আত্মীয় স্বজন বা পুলিশের কাছ থেকে কিছু পয়সা আদায় করবে। প্রবাসের সময় আরো থাকছে। আমার মেয়েরে আমি গরিব তো চট্টগ্রামে বাবার চোখের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, চালক পলাতক। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে সশস্ত্র বাহিনী আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় তিনি তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। ফিতে কেটে বেলুন উড়িয়ে এ প্রদর্শনী উদ্বোধন করে সেনা, নৌ ও বিমান বাহিনীর আলাদা সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী 31 মার্চ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 26শে মার্চ বাদে প্রদর্শনী প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অতীতের মতোই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। রোববার সচিবালয়ে বাংলাদেশ সফররত ভিয়েতনামের ভাইস মিনিস্টারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 জানুয়ারির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বিএনপির উচিত নির্বাচনে আসা। এই সিটি কর্পোরেশন নির্বাচনেই হোক বিএনপির জন্য এক্সিট পয়েন্ট। বিএনপি দীর্ঘদিন পরে একটা সুযোগ পেয়েছে ঘরে ফিরে যাওয়ার। অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমরা চাচ্ছি যে সকল দল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুক। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার কেরানীগঞ্জের ইস্পাহানি কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বিএনপিকে আগুন নিয়ে খেলার রাজনীতি বন্ধেরও আহ্বান জানান। দেশে অবরোধ হরতাল বলতে কোনো কিছু নাই, সবকিছু স্বাভাবিক। কেবলমাত্র একটা আতঙ্ক, রাত্রিবেলা একটা পেট্রোল বোমা, মানুষ পুড়িয়ে মারা, আর কোনো কিছুই। এই বিভৎস খেলা বন্ধ করুন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। আগুনের তীব্র দবদাহে আপনাদের একদিন জ্বলে পুড়ে অঙ্গার হবেন, সেদিন বেশি দূরে নয়। তারা ইচ্ছে করলে এই সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু একটা সম্মানজনক একদিন পেতে পারে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে বিএনপির সামনে একটি সুযোগ হিসেবে বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা সম্ভব হবে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন, সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন করে নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিতে হবে বলেও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। নির্বাচনগুলো আমার ধারণা might provide some opportunities for you to mobilize yourselves. চুপচাপ যখন চলতে ফিরতে অসুবিধা হয়, নির্বাচন যদি করতেই হয় তাহলে কতগুলো বিধিবিধান থাকতেই হবে, either by the election commission or by the government itself. আলোচনা পর্যালোচনা সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলাকে নিরপেক্ষভাবে কার্য করার আবার শপথ নিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নির্বাচনের মনোনয়ন ফর্ম নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেড়েছে প্রার্থীদের ভিড়। প্রার্থীরা মনে করেন দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে সবার আগ্রহই বেশি, আর সব দলের সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকেই সাড়া মিলছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তারা। রামিম হাসানের রিপোর্ট। গত বুধবার তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার ভারত বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল আর শুক্র শনি সাপ্তাহিক ছুটি থাকায় রোববারই কার্যত শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন ফর্ম নেয়া। আর তাই সকাল থেকেই 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ছিল মনোনয়ন প্রার্থীদের ভিড়। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়ায় এই নির্বাচন পরিণত হয়েছে উৎসবে। আর তাই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। এটা যেহেতু একটা সিটি কর্পোরেশন নির্বাচন, আমার প্রত্যাশা, আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ সব দল অংশগ্রহণ করবে। আমরা একটা শতভাগ সুষ্ঠু নির্বাচন আশা করতেছি। ঢাকা সিটি প্রায় 15 বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডই দীর্ঘদিন যাবৎ অভিভাবকহীন। এখন এই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড একটা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা অভিভাবক পাবে। আর সব পক্ষের প্রার্থীরা খোঁজ খবর ও মনোনয়নপত্র সংগ্রহ করছেন বলে জানালেন রিটার্নিং কর্মকর্তারা। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে যারা চায় মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে তাদের সারাটা খুব ভালো, এবং তারা কিন্তু অনেকেই কিন্তু আজকে কিন্তু ব্যাংক ড্রাফট যেটা প্রি অর্ডার করে মানে সিডি নিচ্ছে এবং মনোনয়নপত্র সংগ্রহ করছে। সকল তরফ থেকেই বেশ স্পন্টেনিয়াস আগ্রহ দেখতে পাচ্ছি এবং অনেকেই এসে খোঁজখবর নিচ্ছেন। আমার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 29 মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। 1-2 এপ্রিল মনোনয়নপত্র বাছাই আর 9 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 10 এপ্রিল। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। বাসায় এসে দেখা না পেলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হাজী সেলিমের সমর্থন চাইলেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকন। রোববার রাত 11টার দিকে তিনি হাজী সেলিমের লালবাগের বাসায় দেখা করতে যান, কিন্তু হাজী সেলিম বাসায় না থাকায় তার সাথে দেখা হয়নি সাঈদ খোকনের। লালবাগের পোস্তায় হাজী সেলিম ওয়েলফেয়ার ট্রাস্টের মদিনা টাওয়ারের বাসায় প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেন সাঈদ খোকন। এ সময় সাঈদ খোকন সাংবাদিকদের জানান, আত্মীয়তার সূত্রে চাচা হাজী সেলিমের দোয়া চাওয়ার পাশাপাশি হাজী সেলিমের সমর্থন প্রত্যাশা করছেন তিনি। আমি ওনাকে আসলে বলে আসিনি, আমি এখান থেকে যাচ্ছিলাম, চাচার বাসা চলে আসছি। ওনাকে আসলে বলে আসা দরকার ছিল। তার কাছে তো অবশ্যই প্রত্যাশা যে আপনার দল আমাকে সমর্থন দিয়েছে, চাচার আদর ভালোবাসা আমি চাই যে চাচা আমাকে নির্বাচনে সমর্থন দিবে। চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। রোববার 16 শহরের 2 নম্বর গেটে সাবেক মেয়রের বাসায় নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে যান তিনি। এ সময় মহিউদ্দিন চৌধুরীকে মিষ্টি খাইয়ে দেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। পরে তিনি নির্বাচনী কাজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমর্থন চান। জবাবে নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান মহিউদ্দিন চৌধুরী। এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে 501 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এতে দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসাক মিয়াকে চেয়ারম্যান করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি নির্বাচন। নির্বাচনটা কিভাবে পরিচালনা করব সেটা নিয়ে
প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখানে 501 সদস্য বিশিষ্ট। আজও নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার পক্ষে আমাদের চট্টগ্রামের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই কেজিএন হলরুমে আলহাজ ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে এবং মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম জনকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ আবু সিদ্দিক। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, নাসির উদ্দিন আকাশ, শাহ আলম, হেলাল উদ্দিন, ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। সভা শেষে ফজলুল কবির চৌধুরীকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া সমিতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি এখানে আসছেন, আমি খুবই আনন্দিত এবং সবাই আমরা অনুষ্ঠান সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। বন্দরনগরী চট্টগ্রামে ওয়াসার মোড়ে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া তাসমিম। রোববার পুলিশ ইনস্টিটিউট বিদ্যালয় থেকে ক্লাস শেষে বাবার সাথে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। সবার ছোট সদস্যের মৃত্যুতে থামছে না পরিবারের আহাজারি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মেয়ের জন্য আহাজারি থামছে না মা সাজেরা বেগমের। 11 বছরের মেয়ে সামিহা সকালে স্কুলে যায় বাবার সাথেই। বেলা 12টার দিকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল বাবা। ওয়াসার মোড়ে হঠাৎ করে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। বাবা মেয়ে দুজনেই দুদিকে ছিটকে পড়ে। কাভার্ড ভ্যানটি এই সময় না থেমে সামিহাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সামিহাকে মৃত ঘোষণা করেন। ক্রসকে রোডে উঠছে, ইন দ্য মিন টাইম পিছন থেকে কাভার ভ্যান এসে ধাক্কা দিয়ে মেরেছে। তারপর পড়ে গেছি, পাবলিক নিয়ে আসছে এখানে। আসার পরে দেখলাম যে কভার ভ্যানটা মোটরসাইকেল মারি দিল। মারি দেওয়ার পরে বাচ্চাটা বাবা ব্যথা ভাই নিচে পড়ে গেছে। বাচ্চাটা উঠবে, মুখ আর নাক দিয়ে মাথা দিয়ে রক্ত বাড়িয়েছে। আমার যাত্রী গাড়ি থেকে নামাই, বাচ্চাকে নিয়ে আমি সোজা মেডিকেলে চলে আসছে। 3 মেয়ের মধ্যে পরিবারের সবার ছোট হওয়ায় সকলের আদরের ছিল সামিহা। দিনে দুপুরে নগরীর একটি ব্যস্ততম এলাকায় এমন ঘটনা কিভাবে ঘটলো তা ভাবতেই পারছে না পরিবারের সদস্যরা। ছুটি হলে ওই জায়গায় গাড়ি মোটামুটি ভালোই জাম থাকে। এই অবস্থায় ক্রাউডি পজিশন থেকে গাড়ি পালিয়ে গেল। যখন আজকে দুপুরবেলা শুনলাম যে ও নাই, মানে এটা আনবিলিভেবল। স্টিল না আমার মনে হচ্ছে না এটা ভুল মনে হচ্ছে। কারণ আমি তো জানি আমার কাজিন, আমি ওর সাথে দুষ্টামি করছি ছোটবেলায়। ওকে বিরক্ত করলে ও কান্না করতো। এই টাইমগুলা মানে ওকে মানে হয়তো বা পাবো না। এ ঘটনায় ঘাতক চালককে আটক করতে না পারলেও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ। আর ঘাতক চালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ড্যান্ডি ডাইং ঋণখেলাপি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আরাফাত রহমান কোকোর স্ত্রী ও 2 সন্তানকে 12 এপ্রিল আইনজীবীর মাধ্যমে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসে আদেশ দেন, বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার তার মা এবং স্ত্রী সহ 2 সন্তানকে বিবাদী করার জন্য গত 8 মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। 2013 সালের 2 অক্টোবর প্রায় 46 কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এই মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার এক কর্মকর্তা। ওয়ারিশ সূত্রে এই মামলার বিবাদী আরাফাত রহমান কুকুর মাতা বেগম খালেদা জিয়া এবং তার স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি এবং 2 মেয়ে এই মামলার বিবাদ হিসাবে পক্ষভুক্ত করা হয়। যেহেতু মাননীয় আদালত ওয়ারিশগণকে কায়মোকাম করেছেন এবং তাদের উপর সমন ইস্যু করার জন্য আদেশ দিয়েছেন, আগামী 12/4/2015 তারিখে মাননীয় আদালতে বিবাদীগণকে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। শিশুদের যদি পক্ষভুক্ত করতে হয় তাহলে আইনের নিয়ম হচ্ছে তার যে অভিভাবক তাকেই করা। এখানে সে নিয়মটা পালন করা হয় না। একদিকে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে যেমন মামলাটি ভিতরে কোনো অভিযোগই নাই, অন্যদিকে নোটিশে না দিয়ে এবং প্রসেস ফি দাখিল না করে পক্ষভুক্তর আবেদনটাও অবৈধ ছিল।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পাজেরো গাড়ি ছিনতাই এবং চালক টিপু সুলতানকে হত্যার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া মোর্শেদা আক্তার প্রিয়া এবং মেহেদি হাসান দাগী অপরাধী বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ আরও জানিয়েছে, গত বছর যুবদল নেতা সেন্টুকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে প্রিয়া গ্রেফতার হয়েছিলেন। গত 17 মার্চ নিখোঁজ চালক সাত্তারের লাশ তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। জেলখানায় 2 জনের পরিচয় হয় এবং এই মহিলা জামিন পাওয়ার পরেও জেল গেটে গিয়ে এই মেহেদী হাসানের সাথে দেখা করে এবং সখ্যতা গড়ে তোলে এবং তারা পরিকল্পনা করে যে বের হওয়ার পর 2 জন একসঙ্গে অপারেশন করবে। তো টিপু সুলতানের সাথে মেহেদী হাসান সখ্যতা গড়ে তোলে এবং ওই দিন তাকে কোথাও নিয়ে যাবে বা যাবে বলে তাকে বাসায় আহ্বান করে। বাসায় যাওয়ার পর তাকে কৌশলে চেতনানাশক কিছু একটা খাইয়ে দেয়। এরপর গাড়িতে উঠে তুরাগ থানা দিয়াবাড়ি এলাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করার পর যাতে এটিকে কেউ সন্দেহ না করে এবং লাশটা যাতে বিকৃত হয়ে যায় সেই কারণে তার বডি ফেলে দিয়ে তার মাথার উপর দিয়ে মূলত এই গাড়ির চাকা তুলে দেয়। রাজধানীর ফার্মগেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ছাদসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। তবে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক জানান, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বাসটি টঙ্গী যায়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে রাত 8টার দিকে ফার্মগেটে পৌঁছলে কে বা কারা দোতলায় অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে নিচতলায়ও আগুন ছড়িয়ে পড়ে। পরে বাসের হেলপার ও স্থানীয়রা বাসে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র, পানি ও বালি দিয়ে আগুন নেভান। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কিছু লোক বলছে যে এরকম আগুন আগুন আগুন, আমি মানে এদিক ওদিক যাচ্ছি, এখন আমি নামি দেখি আমার উপরে আগুন। তারপরে আমার গাড়িতে বালু ছিল, বালু নিয়ে উপরে মানে আর উঠতে পারিনি, কারণ হ্যাঁ পরে যে এখানে পাইপ ছিল, পাইপ দিয়ে আগুন আস্তে আস্তে মানে নিবানো হয়েছে। উপরে দোতলায়? হ্যাঁ, দুইতলা। যাত্রী আহত হয়েছে কয়জন? যাত্রী আহত না, মানে যে জানতে অল্প লোক ছিল আর কি। কিশোরগঞ্জের বাজিতপুর থেকে 20টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার উপজেলার বসন্তপুর এলাকার অশোক দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা 20টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। পরে আশেপাশে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম বেশ কিছু উদ্ধার করা হয়। বড় ধরনের নাশকতার জন্য এসব বোমা মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে একটি বস্তায় 20টি পেট্রোল বোমা ও বোমা তৈরির কিছু সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি। এইগুলি কে ওইখানে রেখে গেছে এখনো আমরা নাম পাইনি, তবে তদন্ত চলিতেছে। ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওয়াহাব মমিন। সে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। রোববার কলকাতা নগর দায়রা আদালতে নেওয়া হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। শনিবার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। গত বছরের অক্টোবর মাসে বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত প্রায় 18 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলে এই আগুন লাগলেও দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পার্লামেন্টের মূল ঘরের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয়। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও এ ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বিদ্রোহীরা এক সেনাকে হত্যার পাশাপাশি 4 জনকে জিম্মি করেছে। রোববার আল নুসরা ফ্রন্টের সদস্যরা দুর্ঘটনায় আহত সেনাদের জিম্মি করে বলে জানায় ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় 6 সেনাবাহী সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের অনেক এলাকা সরকার বিরোধী বিদ্রোহীদের দখলে, আর তাই প্রায়ই এই অঞ্চলে সরকারি বাহিনী ব্যারেল বোমা হামলায় চালায় বলে অভিযোগ রয়েছে। সিরিয়ায় সংঘাত শুরুর পর দেশটিতে এ পর্যন্ত 2,20,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এবারের বিশ্বকাপ টাইগার ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতোই কেটেছে। তাসকিন, আরাফাত সানিদের মতো অনেকেই বিশ্বকাপ খেলেছেন প্রথমবারের মতো, আর রুবেল রিয়াদদের মতো অভিজ্ঞরাও স্বপ্ন সারথি হয়েছেন লাল সবুজের দলের হয়ে। দেশে ফিরে সময় সংবাদকে নিজেদের বিশ্বকাপ অনুভূতিগুলো জানান তারা। আমরা যেরকমটা আশা করছিলাম যে ওইখানে যে একটা ভালো ক্রিকেট খেলার জন্য, সো ইনশাল্লাহ আল্লাহ দেশের মানে সবার দোয়া উপর আল্লাহর রহমত এবং আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফল হয়েছে আমি মনে করি। যেহেতু প্রথমবার খেলতেছি, সো এটা টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস ছিল। সো ওভারঅল আসলে সবই ভালোই গেছে, যেহেতু আমরা টিম ওয়াইজ পারফর্ম করতেছিলাম। সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যে টিম ওয়াইজ পারফর্ম করা, সেটাই আল্লাহর রহমতে আমরা করতে পারতেছিলাম বলে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ টিমের হয়ে আমি আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর বড় প্লেয়ারদের সাথে খেলেছি, বড় কিছু ম্যাচ জিতেছি। আর আল্লাহর রহমতে 6 ম্যাচে 9টি উইকেট হয়ে হয়তো বাংলাদেশের আমাদের টিমের মধ্যে সব থেকে বেশি উইকেট হলেও যা হয়েছে অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওয়ার্ল্ড কাপের এই খেলাগুলো আমাদের সামনে আপকামিং সিরিজে অনেক কনফিডেন্স দিবে। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, আর বেশি খুশি যেহেতু আমাদের টিম যেটা আমাদের গোল ছিল ওটা অ্যাচিভ করতে পারছে, এজন্য অনেক হ্যাপি। কন্ডিশনের সাথে অ্যাডাপশন এটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের। তো সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা অনেক ভালো পারফর্ম করছি এবং বলারও অ্যাজ ওয়েল অনেক ভালো সাপোর্ট। এটা আমার লাইফে আমার জন্য আমার ক্যারিয়ারের জন্য একটা স্মরণীয় থাকবে। ধরেন আমার দুইটা উইকেটে আমার লাইফে অনেক কিছু টার্নিং পয়েন্ট আর কি যেটা বলতে পারেন। মাঠে যখন নামি সবসময় আমি চ্যালেঞ্জ হিসেবেই নামি। আর ধরেন সামনে যত আমার প্রতি এখন আরো বেশি মানুষের ভালোবাসাটা আরো বাড়ছে। ধরেন আমি চেষ্টা করবো এটাকে মানে কন্টিনিউ করার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরে হাজার হাজার সমর্থকের ভালোবাসায় সিক্ত মাশরাফি বাহিনী। আগামীতে আরও ভালো করার প্রত্যয় টাইগারদের। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। স্বাধীনতার মাসেই পেট্রোল বোমার শিকার হয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরও 4 জন। সালাউদ্দিনকে পরিবারের কাছে ফেরত না দিলে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। বিবৃতিতে বেগম জিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, আবারও দাবি স্টেট। এবং মনোনয়ন ফর্ম নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়। সাড়া মিলছে সব দলের পক্ষ থেকেই। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠানসূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।